দার্জিলিংয়ের আগের পর্বে আমরা শুধু দার্জিলিং শহর আর টাইগার হিল কভার করেছিলাম। আজকের পর্বে দার্জিলিংয়ের সাইট সিইং স্পটগুলির উপরে আলোচনা করব। যারা আগের ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম। তেনজিং রক দার্জিলিংয়ের লেবংকাট রোডে অবস্থিত বিশালাকৃতির এক শিলা এবং এটির নামকরণ করা হয়েছে তেনজিং নর্গে পর্বতারোহীর নামানুসারে, যিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য বিখ্যাত ছিলেন। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে মাত্র 100 টাকার বিনিময়ে এখানে ক্লাইম্বিংয়ের অভিজ্ঞতাও উপভোগ করে নিতে পারেন। এর ঠিক পাশেই রয়েছে গম্বু রক। তেনজিং নর্গের ভাগ্নে নওয়াং গম্বুর নামে নামকরণ করা হয়েছে, যিনি 1963 আর 1965 সালে পরপর দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। এই রকের উপরেও ক্লাইম্বিং করা হয়, তবে এর উচ্চতা তেনজিং রকের থেকে বেশি। ঘুম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত ঘুম স্টেশন হল ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন। উচ্চতা 7407 ফিট। আর এই স্টেশনের উপর দিয়ে চলে টয় ট্রেন, যেটি দার্জিলিং তথা ভারত বিখ্যাত। ছোট্ট ট্র্যাক আর দুটি ভিস্তাডোম কোচ নিয়ে দার্জিলিং স্টেশন থেকে ঘুম হয়ে আবার দার্জিলিং স্টেশন অবধি একটি জয়রাইড করারও ব্যবস্থা আছে। রয়েছে একটি মিউজিয়াম, সেটিও ঘুরে নিতে পারেন। স্টেশন থেকে পায়ে হাঁটার দূরত্বে রয়েছে সামতেন চলিং মনেস্ট্রি, যা ঘুম মনেস্ট্রি নামে পরিচিত। মঠের মধ্যে মৈত্রেয় বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি আছে। এছাড়াও ভগবান বুদ্ধের শিষ্য চেনরিজিং ও চোঙ্গাপার মূর্তিও আছে। 1875 সালে লামা শেরাব গ্যাৎসো এই মঠ স্থাপন করেন। এটি এখানকার 3টি মঠের মধ্যে বৃহত্তম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ জানাতে ভুলবেন না। টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টার লেবংয়ে অবস্থিত ও স্থানীয়ভাবে হারমিটেজ নামে পরিচিত। 1959 সালের 2 অক্টোবর তিব্বতীয় শরণার্থীদের জন্য তৈরি হয়। যখন তিব্বত চীনের দখলে চলে যায় আর দলাই লামা ভারতে চলে আসেন, সেই সময়কার বিভিন্ন ছবি থেকে শুরু করে বর্তমান সময়কার নানান ছবি ও তার ঘটনা নিয়ে এক বিরাট ফটো গ্যালারি রয়েছে। বর্তমানে এই জায়গাটি 130টি তিব্বতীয় পরিবারের আবাসস্থল। কেন্দ্রটি হস্তশিল্প কারিগর এবং কারিগরদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের একটি অংশ। এখানে প্রবীণ ও অভাবীদের যত্ন নেওয়ার জন্য একটি ক্রেচ ও নার্সারি স্কুলও রয়েছে। হস্তশিল্পের মাধ্যমে নানান ধরনের জিনিস তৈরি করা হয়, আর সেগুলির গুণমান খুব ভালো বলেই মনে হলো। বিভিন্ন ধরনের কার্পেট, উল আর পশমি দ্রব্য বেশ ভালোই বানানো হচ্ছে, আর তৈরি এইসব সামগ্রী এই শোরুমের ভিতরেই বিক্রি করা হয়। এখানকার তৈরি কোনো জিনিসই বাইরে পাওয়া যায় না, আর আপনার একটি ক্রয় এখানকার মানুষজনের কাছে একটি সাহায্য। শোরুমের বিভিন্ন জিনিসগুলির মধ্যেও আমার নজর সিঙ্গিং বাউলগুলির দিকেই গেল।
পছন্দ করে একটা কিনলাম। দার্জিলিং ভ্রমণের সময় অনেকেই এই জায়গাটির সম্পর্কে জানেন না, ট্যুর গাইড অথবা গাড়ির চালক বলেনও না। আমার বিনীত অনুরোধ রইল একবার হলেও এই জায়গাটিতে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। দার্জিলিং রোপওয়ে ভারতবর্ষের মধ্যে তৈরি প্রথম রোপওয়ে। 1968 সালে চালু হয়েছিল। দার্জিলিং থেকে তাকভার টি গার্ডেন অবধি গিয়ে ফিরে আসে। 2.5 কিলোমিটার দীর্ঘ, যেতে 15 মিনিটের মতো সময় লাগে। একটি কেবিনে মোট 6 জন করে বসে যেতে পারবেন। ভাড়া মাথাপিছু 200 টাকা। রোপওয়ে কেন্দ্র করে এর পাশেই রয়েছে প্রচুর দোকানপাট। খাবার থেকে শুরু করে নানান জিনিস পাওয়া যাচ্ছে। সকাল 9টায় পৌঁছে দেখি বিশাল লাইন পড়েছে রোপওয়ে চড়বার জন্য। যান্ত্রিক ত্রুটির কারণে এখনও রোপওয়ে চালু হয়নি। রোপওয়ে কর্তৃপক্ষের কেউই ঠিক করে কিছু বলতে পারছেন না কখন চালু হবে। তাই আমার আর রোপওয়ে চড়া হয়নি, বাকি সাইট সিন কভার করার জন্য বেরিয়ে পড়েছিলাম। বাতাসিয়া লুপ দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার আর ঘুম স্টেশন থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। বাতাসিয়া শব্দের অর্থ হল বায়ুযুক্ত স্থান, আর ইংরেজিতে লুপ মানে হল বক্রাকার বা বৃত্তাকার কোনো অঞ্চল। টয় ট্রেন দার্জিলিং থেকে ঘুম শহরের রাউন্ড ট্রিপ করে। দার্জিলিংয়ের থেকে ঘুম যেহেতু প্রায় 1000 ফিট বেশি উঁচুতে অবস্থিত, তাই এর রাস্তা কম খাড়া করবার জন্য বা এর যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। আর এই লুপে ঘুরেই টয় ট্রেন খুব সহজেই এই উচ্চতায় উঠে যায়। টয় ট্রেন যেহেতু বাতাসিয়া লুপকে কেন্দ্র করে বৃত্তাকার হয়ে ঘোরে, তাই এই ট্রেনে চড়লে এখান থেকে দার্জিলিং শহরের প্রাকৃতিক সৌন্দর্যকে দারুণভাবে দেখা যায়। লুপের কেন্দ্রে আছে ওয়ার মেমোরিয়াল। দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, যারা দেশের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তেনজিং রক থেকে তিবেটিয়ান রিফিউজি সেলফ হেল্প সেন্টার যাবার পথে চিত্রে বাজারে অনেকেই ভিড় জমান। চা বাগানের একধারে স্টল করে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস আর টোকো ভাড়া পাওয়া যায়, অবশ্যই ফটো তোলার জন্য। ভাড়া 50 টাকা করে। চা বাগানের গা ঘেঁষে রাস্তার ধারে অনেক দোকানপাট আছে। বিভিন্ন রকমের চা পাতা বিক্রি হচ্ছে। খানিকটা কিনলাম, দাম অনুযায়ী স্বাদ ভালোই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ জানাতে ভুলবেন না। জাপানিজ টেম্পল ঐতিহ্যগত জাপানি আদলে তৈরি বৌদ্ধ ধর্মীয় মন্দির, 1972 সালের তৈরি।
মন্দিরে প্রবেশ করার সাথে সাথে প্রতিষ্ঠাতা ফুজি গুরুজির একটি ছবি রয়েছে। উপরের তলায় আছে বিশাল প্রার্থনা ঘর। প্রার্থনার সময় সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত যে কেউ প্রার্থনায় যোগ দিতে পারেন। জাপানিজ টেম্পলের ঠিক পাশেই রয়েছে পিস প্যাগোডা, 28.5 মিটার উঁচু। বেশ খানিক সিঁড়ি বেয়ে উঠতে হয়। এই শান্তি স্তূপ বিশ্বের সকল জাতি ও ধর্মের মিলন ও বিশ্বশান্তি বার্তা প্রচারের জন্য স্থাপিত। এখানে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তি আছে, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত এবং ধ্যানস্থ। ভগবান বুদ্ধের জীবন কাহিনীর উপর ভিত্তি করে বানানো অলঙ্করণও মুগ্ধ করবে। উপর থেকে দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। রক গার্ডেন দার্জিলিং শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। গাড়িতে করে যেতে সময় লাগে মিনিট 20। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। বড় বড় পাথরের গা বেয়ে বয়ে চলেছে একটি ঝর্ণা। গার্ডেনিং ও খুব সুন্দরভাবে সুসজ্জিত। দার্জিলিং সাইট সিইংয়ের মধ্যে অনেক পর্যটকই এখানে ভিড় জমান। সব মিলিয়ে এই স্থানটিও খুব জমজমাট। মহাকাল মন্দির দার্জিলিং মেলের পাশেই রয়েছে আরেকটি মার্কেট, মহাকাল মার্কেট। কয়েক মিনিটের হাঁটা পথ মাত্র। আর এই মার্কেট শেষেই রয়েছে মহাকাল মন্দির। মন্দিরের মেন গেট থেকে খানিকটা চড়াই পথ বেয়ে উপরে উঠলেই মন্দির প্রাঙ্গণে আসা যায়। মেলের খুব কাছে হলেও খুবই শান্ত আর জনকোলাহল শূন্য একটি স্থান। একই ঘরের ভিতরে একসঙ্গে সহাবস্থান শিব ও বুদ্ধের। একই সাথে 2 দেবতার আরাধনা সম্পন্ন হয়। দার্জিলিংয়ে দেখার মতো আরেকটি জিনিস হলো এখানকার সুবিস্তৃত চা বাগান। বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাজে সেজে ওঠে। তবে এই সৌন্দর্য বর্ষায় সবথেকে বেশি ভালো লাগে। আজকের পর্বে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ জানাতে ভুলবেন না। ধন্যবাদ।